হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান মনস্টার মুভি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার নিয়ে। এটি মনস্টারভার্সের 5 নম্বর মুক্তিপ্রাপ্ত মুভি। এর আগে আমি এই ইউনিভার্সের প্রথম 4টি মুভি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, তাই সেইগুলি যদি আপনারা এখনো কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম পার্টগুলি অবশ্যই দেখে নেবেন, তাহলেই এই মুভির গল্প আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। গডজিলা ভার্সেস কং মুভির 3 বছর পর থেকে শুরু হয় এই মুভির গল্প। আর ওই মুভির পোস্ট ক্রেডিট সিনেই আমরা দেখেছিলাম মনার্ক কংকে হলো আর্থে নিয়ে এসেছে, আর সেখানেই তারা তাদের একটি আউটপোস্ট বানিয়েছে কং এর উপর নজর রাখার জন্য। এবার এই মুভিতে আমরা জানতে পারি এই 3 বছরে কং এই হলো আর্থে নিজেকে প্রায় মানিয়ে নিয়েছে। সে তার নিজের মতো এলাকা তৈরি করেছে যাতে অন্যান্য হিংস্র জন্তুদের সে সহজেই শিকার করতে পারে। কিন্তু এই হলো আর্থে সে সম্পূর্ণ একা হওয়ার কারণে তার প্রজাতির আরো কেউ এই স্থানে রয়েছে কিনা এটাও অনুসন্ধান করতে থাকে। আর এই অনুসন্ধানের কারণেই সে হলো আর্থের গভীর থেকে আরো গভীরে প্রবেশ করতে শুরু করে। আর অন্যদিকে গডজিলা পৃথিবী পৃষ্ঠ থেকে তার নিজের কাজ স্বমহিমায় করে চলেছে। মানে কোনো টাইটান যদি হঠাৎ মানব সভ্যতার উপর আক্রমণ করে বসে, গডজিলা নিমেষেই ওই টাইটানকে হত্যা করে সবকিছু শান্ত করে দেয়, ঠিক যেমনটা আমরা আগের মুভিগুলিতেও দেখেছি। আর ফাঁকা টাইমে গডজিলা এখন ইটালির কলোসিয়ামেই বিশ্রাম নেয়, যদিও মনার্ক কিন্তু গডজিলাকে অল টাইম ট্রেস করে। তো এইভাবে চলতে চলতে হঠাৎই একদিন কংয়ের শিকারের কারণে হলো আর্থে একটি গভীর শৃঙ্খল ওপেন হয়ে যায়, যার পর হলো আর্থে অবস্থিত মনার্কের আউটপোস্টে অদ্ভুত এক ধরনের রিডিং আসতে থাকে। কিন্তু ওই স্থানে কর্মরত সায়েন্টিস্টরা এর মানে বুঝতে না পারলে তারা সেই ডেটা তাদের উপর মহলে ট্রান্সফার করে, মানে পৃথিবীতে অবস্থিত তাদের হেড অফিসে। এখানে পৃথিবীতে অবস্থিত বললাম আপনাদের বোঝার সুবিধার্থে, কিন্তু মনে রাখবেন হলো আর্থ এবং সারফেস আর্থ দুটোই কিন্তু আমাদের পৃথিবীতেই অবস্থিত। কিন্তু আমি যদি অল টাইম সারফেস আর্থ কথাটা ইউজ করি তাহলে অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, যে কারণেই আমি পৃথিবীতে অবস্থিত বললাম। ওকে, তো বারবাটোসাতে অবস্থিত হলো আর্থের অ্যাক্সেস পয়েন্টে যখন ওই রিডিং পাঠানো হয় তখন সেখানে কর্মরত ডক্টর ইলন অ্যান্ড্রুজ এই ব্যাপারটি আরো খতিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু এই স্থানের বর্তমান ডিরেক্টর মিস হম্পটন এই বিষয়টিকে একদমই সাধারণ বিষয় হিসাবে আখ্যা দেয়। মানে তিনি মনে করেন কোনো টেকনিক্যাল ফল্টের কারণেই হয়তো এইসব হচ্ছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো গডজিলা হঠাৎ করেই জাগ্রত হয়ে নির্দিষ্ট একটি দিকে রওনা হতে শুরু করে। মানে সে আবারও কোনো বিপদ সংকেত পেয়েছে, তাই সেই বিপদ থেকে বাকি সকলকে উদ্ধার করার জন্যই সে সেই দিকে রওনা হয়েছে। এইদিকে এই একই টাইমে ডক্টর ইলন অ্যান্ড্রুজের মেয়ে জিয়া হঠাৎই হ্যালুসিনেশনের মাধ্যমে একটি ভিশন দেখতে শুরু করে, আর সেই ভিশনের ফলে সে নিজের অজান্তেই একটি ড্রয়িং করে ফেলে। এবার পরবর্তীতে ডক্টর ইলেন যখন সেই ড্রয়িং দেখে সে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ হলো আর্থ থেকে পাঠানো সেই রিডিং এবং তার মেয়ের আঁকা এই ড্রয়িং অনেকটা একই রকমের। আচ্ছা, এখানে ডক্টর ইলেন অ্যান্ড্রুজ এবং তার মেয়ে জিয়াকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, কারণ এর আগের পার্টি এই দুই চরিত্রের যথেষ্ট ভূমিকা ছিল। আর সেখান থেকেই আমরা জেনেছি জিয়া নামক এই বাচ্চা মেয়ে আসলে স্কাল আইল্যান্ডে বসবাসরত ইউই নামক একটি উপজাতির অবশিষ্ট একমাত্র মেম্বার। মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ওই গোষ্ঠী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, কিন্তু একমাত্র জিয়াই সেখান থেকে সার্ভাইভ করে। আর তারপর ডক্টর ইলেন অ্যান্ড্রুজি তাকে তার মেয়ের মতো লালন পালন করতে শুরু করে। এমনকি ওই মুভিতে আমরা এটাও দেখেছিলাম কং এবং জিয়া একে অপরকে খুবই ভালোবাসে এবং দুজনের কথাও বুঝতে পারে। যাই হোক, এই মুহূর্তে ডক্টর ইলেন অনুমান করে তার মেয়ের ওই হ্যালুসিনেশন এবং হলো আর্থ থেকে পাঠানো ওই রিডিং আর একই টাইমে গডজিলা জেগে ওঠা, এই সমস্ত কিছুই একে অপরের সঙ্গে কানেক্টেড। কিন্তু মনার্কের বাকি অফিসাররা যেহেতু এই রিডিংকে সম্পূর্ণই ন্যাচারাল বলে এড়িয়ে যাচ্ছে, তাই ডক্টর ইলেন বাধ্য হয়েই দেখা করে তার পুরনো এক সঙ্গী সেই পডকাস্টার বার্নির সঙ্গে। বার্নির সঙ্গে আপনারা আগের পার্ট থেকেই পরিচিত, তাই একে নিয়ে আর কোনো ইন্ট্রোডাকশন দিলাম না। শুধু এটুকুই বলবো, মেগা গডজিলাকে পরাজিত করতে এই বার্নি কিন্তু অনেক হেল্প করেছিল। আর তখন থেকেই ডক্টর ইলেন জানে বার্নির এই সমস্ত টাইটানদের নিয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে, যে কারণে সে হলো আর্থ থেকে পাঠানো সেই ডেটা এবং তার মেয়ের আঁকা ওই ছবি বার্নিকে দেখিয়ে জানতে চায় এই দুইয়ের মধ্যে কোনো মিল রয়েছে কিনা। আর বার্নি ওই দুটি দেখে খুব সহজেই জানিয়ে দেয় হ্যাঁ, এই দুটির মধ্যে যথেষ্ট মিল রয়েছে। কিন্তু এই বিষয়ে সে তাকে তখনই সাহায্য করবে যখন ইলেন তাকে হলো আর্থে নিয়ে যাওয়ার কথা দেবে।
আসলে বার্নি যেহেতু একজন পডকাস্টার, তাই ওই সমস্ত অজানা তথ্যর কথা শুনিয়ে সে তার দর্শকদের এন্টারটেইন করতে চায়, যে কারণেই সে হলওয়ার্থে যাবার কথা বলছে। কিন্তু এখানে তাদের আরো কিছু কথাবার্তার আগেই গডজিলা রোম থেকে ফ্রান্সে উপস্থিত হয়ে সেখানকার একটি পারমাণবিক কেন্দ্র থেকে সমস্ত বিকিরণ শোষণ করে নিতে শুরু করে, যেটা দেখে মনার্ক খুব সহজেই বুঝে যায় গডজিলা নিশ্চয়ই কোনো শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু ওই স্থানে সমস্ত রেডিয়েশন শোষণ করে নেবার পরেও গডজিলা আবারও উপস্থিত হয় আর্কটিকে অবস্থিত টিয়াম্যাট নামক একটি শক্তিশালী টাইটানের সম্মুখে, যেখানে নিমেষেই গডজিলা টিয়াম্যাটকে পরাজিত করে তার গুহার ভিতর প্রবেশ করে সেখানে থাকা বিপুল শক্তির ভান্ডারকে শোষণ করার জন্য। আর এটা দেখার পরেই মনার্ক আরো শিওর হয়ে যায় গডজিলা নিশ্চয়ই কোনো বড় সড়ো বিপদ সংকেত পেয়েছে, যে কারণেই সে আগে ভাগে তৈরি হচ্ছে ওই বিপদের মোকাবিলা করার জন্য। এবার গডজিলার এইরকম কর্মকাণ্ড দেখে ডক্টর ইলেন সঙ্গে সঙ্গেই উপস্থিত হয় হলওয়ার্থের অ্যাক্সেস পয়েন্টে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ওই স্থানে থাকা একটি পোর্টালের মাধ্যমে কং ও হলওয়ার্থ থেকে সোজা এই স্থানে এসে উপস্থিত হয়। ফলে কংকে এই স্থানে দেখে মনার্ক ভাবতে শুরু করে তাহলে কি কং এর সাথে লড়াই করার জন্যই গডজিলা আগে ভাগে তৈরি হচ্ছে। কিন্তু পরবর্তীতেই ডক্টর ইলেন উপলব্ধি করে গডজিলার ওই কার্যকলাপ হয়তো কং এর সঙ্গে জড়িত না, কারণ কং তার একটি খারাপ দাঁতের জন্য খুবই ব্যথা পাচ্ছে, যে কারণেই সে এই স্থানে উপস্থিত হয়েছে। ফলে ডক্টর ইলেনের অর্ডার অনুযায়ী একজন টাইটান চিকিৎসক ট্র্যাপার কংকে বেহুশ করে তার আধুনিক যন্ত্রের সাহায্যে ওই দাঁত তুলে একটি লোহার দাঁত প্রতিস্থাপন করে দেয়। এরই মধ্যে আবার বার্নি ডক্টর ইলেনের সঙ্গে দেখা করে তাকে জানায় তার মেয়ের ওই ড্রয়িং এবং হলওয়ার্থ থেকে পাঠানো ওই ডেটা আসলে একটি বিপদ সংকেত। আর এই রকম সংকেত এর আগেও বহুবার দেখা গেছে যখন গডজিলা তার বড় কোনো শত্রুর সঙ্গে লড়াই করেছে। মানে খুব সম্ভবত হলওয়ার্থ থেকেই এই বিপদ সংকেত প্রেরণ করা হচ্ছে, যে কারণেই হয়তো গডজিলা আগে ভাগেই তৈরি হতে শুরু করেছে। কিন্তু হলওয়ার্থের কোথা থেকে এই সংকেত আসছে বা কে এই সংকেত প্রেরণ করছে এটা জানার জন্যই ডক্টর ইলেন সিদ্ধান্ত নেয় সে ওই হলওয়ার্থে গিয়ে এই সংকেতের উৎস খোঁজার চেষ্টা করবে, যাতে এই পুরো বিষয়টি সম্বন্ধে সে কনফার্ম হতে পারে। ফলে ডিরেক্টর হমটনের আদেশ অনুযায়ী ডক্টর ইলন, জিয়া, সেই পশু চিকিৎসক ট্র্যাপার এবং একজন টেকনিশিয়ান মিকেল তৈরি হতে শুরু করে হলওয়ার্থে যাওয়ার জন্য। কিন্তু এই বিষয়ে জানার পর বার্নি ডক্টর ইলেনকে রিকোয়েস্ট করে সেও তাদের সঙ্গে হলওয়ার্থে যেতে চায়, যদিও ডক্টর ইলন প্রথম দিকে তাকে বারণ করে এই কারণে যে তাদের এই জার্নিতে যে কোনো দুর্ঘটনা হতে পারে। কিন্তু বার্নি যখন তাকে মনে করিয়ে দেয় সে ওই ডাটা সম্বন্ধে রিসার্চ করেই তাকে জানিয়েছে এবং এই কাজের জন্য ডক্টর ইলন আগে ভাগেই কথা দিয়েছে বার্নিকে সে হলওয়ার্থে নিয়ে যাবে, তাই এই মুহূর্তে বার্নিও তাদের সঙ্গে যোগ দেয়। ফলে ওই স্থানেই থাকা সেই পোর্টালের মাধ্যমে কং এর পিছন পিছন তারাও উপস্থিত হয় হলওয়ার্থে, যার পর কং তার নিজের জায়গায় ফিরে যায় আর ডক্টর ইলেন ও তার টিম হলওয়ার্থে থাকা তাদের আউটপোস্টে উপস্থিত হয়। কিন্তু সেখানে গিয়েও তারা পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ ওই আউটপোস্ট কেউ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এবং সেইখানে কর্মরত সমস্ত মেম্বারই মারা গেছে। আর অবাক করার মতো বিষয় হলো সেইখানেরই একটি দেওয়ালে তারা বড় একটি রক্তমাখা হাতের স্ট্যাম্প দেখতে পায়, যেটা দেখে বাকিরা এটা কং এর কাজ ভাবলেও ডক্টর ইলেন জানিয়ে দেয় এটা কং এর কাজ না, মানে কং এর মতো অন্য কোনো প্রজাতিও হয়তো এই স্থানে রয়েছে, যে বা যারাই তাদের বেশের এই অবস্থা করেছে। কিন্তু এর পরেও তারা একটি নির্দিষ্ট দিকে রওনা হয় ওই সংকেত কোথা থেকে আসছে সেটা খুঁজে বের করার জন্য। যদিও দুর্ঘটনাক্রমে মাঝ পথেই তাদের টেকনিশিয়ান মিকেল একটি গাছের কারণে প্রাণ হারায়, আর বাকিরা সেখান থেকে পালিয়ে যাওয়ার টাইমে জিয়া ওই স্থানে মানব সভ্যতার একটি নিদর্শন আবিষ্কার করে, যেটা ফলো করেই তারা সকলে প্রাচীন একটি প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। আর সেইখানেই কিছু নির্দিষ্ট কর্মকাণ্ডের পর তারা ওই প্রতিষ্ঠানের আরো গভীরে উপস্থিত হলে হলওয়ার্থে বসবাসরত ইউই প্রজাতির আরো একটি গ্রুপ তাদের সকলকেই বন্দী বানায়। এদিকে কং তার নিজের এলাকায় ফিরে সেইখানে ওপেন হওয়া সেই সিঙ্কহোল যখন সে দেখতে পায় তখন তার মাধ্যমে সে নিচে নেমে উপস্থিত হয় সম্পূর্ণ আলাদা একটি জগতে, যেখানে কং তার নিজের প্রজাতির একটি বাচ্চাকেও দেখতে পায় মুভিতে, যার নাম দেওয়া হয়েছে শুকো। যদিও প্রথম দিকে সে কং এর সঙ্গে লড়াই করে, এমনকি তারই আরেক উপজাতি কংকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু কং নির্দ্বিধায় তাদেরকে হারিয়ে দিয়ে ওই বাচ্চা মানে শুকোকে বাধ্য করে তাদের মেন আড্ডায় নিয়ে যেতে। ওই যে আমি প্রথমেই জানিয়েছিলাম এই স্থানে কং নিজেকে একদমই একা মনে করে, যে কারণেই সে তার প্রজাতির কেউ বেঁচে রয়েছে কিনা এইটা খোঁজারই চেষ্টা করছে। আর এই মুহূর্তে শুকোকে দেখে সে নিশ্চিত হয়ে যায় তার প্রজাতির এখানে আরো অনেকে রয়েছে, আর এখন তারা দুজনে মিলে সেই দিকেই রওনা হচ্ছে। যদিও এই চলার পথেই শুকো চালাকি করে কংকে বহুবার বিপদে ফেলার চেষ্টা করে, কিন্তু কং নিমেষেই সেই সমস্ত বিপদ থেকে উতরে যায়, যেটা দেখে শুকো বেশ কিছুটা আত্মবিশ্বাসী হয়,
কারণ তাদের প্রজাতির যারা রয়েছে তাদের সকলকেই গোলাম বানিয়ে রেখেছে তাদের উপজাতির এক অত্যাচারী নেতা স্কার কিং। তো কংকে এইরকম শক্তিশালী দেখে শুকো নির্দ্বিধায় তাকে নিয়ে উপস্থিত হয় স্কার কিং এর সেই ডেরায়। যেখানে কং যখন দেখতে পায় তার প্রজাতির অন্যান্যরা এখানে গোলামের মতো রয়েছে, তখনই সে লড়াই করতে শুরু করে স্কার কিং এর সঙ্গে। মানে কং স্কার কিংকে হারিয়ে তার প্রজাতির সকলকে তার হাত থেকে মুক্ত করতে চায়। কিন্তু লড়াইয়ের মাঝে স্কার কিং চালাকি করে এক বৃহৎ টাইটান শিমোকে তার এই লড়াইয়ে সাহায্য করতে বলে। এখানে শিমো সম্বন্ধে একটু বলে রাখি, শিমো একটি প্রাচীন বরফ নিঃসৃত টাইটান। মানে এটা কিভাবে ভালো ভাষায় বোঝাবো আমি জানি না, তবে এটুকু জানিয়ে দিই, এই টাইটান তার প্রশ্বাসের সাহায্যে যে কোনো জিনিস জমিয়ে দিতে পারে। আর স্কার কিং এই টাইটানকে বশীভূত করে রেখেছে তার কাছে থাকা একটি ক্রিস্টালের মাধ্যমে। মানে এই ক্রিস্টালের মাধ্যমে সে শিমোকে দিয়ে যে কোনো কাজ করাতে পারে। আর এই মুহূর্তে স্কার কিং এর আদেশেই সে কং এর উপর অ্যাটাক করে তার একটি হাত পুরোপুরি জমিয়ে দেয়। ফলে নিরুপায় হয়ে শুকোর সাহায্যেই কং কোনো রকম সেখান থেকে পালিয়ে বাঁচে। কিন্তু তার সেই হাতিয়ার ওই স্থানেই রয়ে যায়, যেটা আবার স্কার কিং হাসিল করে ফেলে। এদিকে ডক্টর ইলেন, জিয়া, ট্র্যাপার এবং বার্নিকে বন্দী বানিয়ে ওই উপজাতি তাদের রানীর সম্মুখে হাজির করে, যার পর তাদের রানী জিয়াকে পর্যবেক্ষণ করে যখন উপলব্ধি করে এই মেয়ে তাদেরই উপজাতির একজন, তখনই তারা বাকিদেরকেও ওয়েলকাম করে। আর এরপরেই ডক্টর ইলেন জানতে পারে যে রিডিং তারা হলো আর্থ থেকে পেয়েছিল সেটা এই ইউই উপজাতিরাই প্রেরণ করেছিল, কারণ খুব শীঘ্রই পৃথিবীর উপর একটি বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে, যে কারণেই তারা আগে ভাগে গডজিলাকে উদ্দেশ্য করে ওই সিগন্যাল পাঠাচ্ছিল। আর এই ব্যাপারটি ভালোভাবে বোঝানোর জন্য ওই উপজাতির রানী তাদের সকলকেই একটি বিশেষ কক্ষে নিয়ে যায়, যেখানেই তাদের পুরো ইতিহাস খোদাই করে লেখা রয়েছে। আসলে এই উপজাতির কেউই কথা বলতে পারে না, তারা একে অপরের সঙ্গে টেলিপ্যাথিক ভাবে যোগাযোগ করে। তাই ডক্টর ইলেন বা বাকিদেরকে তাদের পক্ষে কিছুতেই তাদের ইতিহাস বোঝানো সম্ভব না, যে কারণেই এই উপজাতির রানী তাদেরকে এই স্থানে নিয়ে আসে। আর এখানের খোদাই করা ওই সমস্ত লিপি পড়ে ডক্টর ইলেন বুঝতে পারে প্রাচীনকালে দুটি সারফেস সম্পূর্ণ আলাদা ছিল। মানে হলো আর্থে বসবাসকারী টাইটানরা এবং সারফেস আর্থে বসবাসকারী মানব জাতিরা সম্পূর্ণ শান্তিতে বিরাজ করত। কিন্তু এক সময় এক ক্ষিপ্ত টাইটান স্কার কিং যখন সারফেস ওয়ার্ল্ডের কথা জানতে পারে, তখন সে সিদ্ধান্ত নেয় ওই সারফেস ওয়ার্ল্ড পর্যন্ত পৌঁছে সেই স্থান সে দখল করবে। আর সেই মতোই সে তার বাহিনী নিয়ে রওনা হয় সারফেস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। কিন্তু গডজিলা এই ব্যাপারে জানতে পারার পর তাদের সঙ্গে লড়াই করে তাদের সকলকে পরাজিত করে তাদেরকে হলো আর্থের এমন একটি জায়গায় বন্দী করে দেয়, যেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। ফলে তারপর থেকেই স্কার কিং তাদের বিভিন্ন উপজাতিদের নিয়ে ওই স্থানে বন্দী হয়ে থাকে। যদিও তার স্বপ্ন পূরণ না হওয়াতেই সে এক অত্যাচারী রাজাতে পরিণত হয়। কিন্তু পরবর্তীতে মনার্ক যখন কংকে হলো আর্থে নিয়ে আসে আর কং ও তার উপজাতিদের খোঁজার জন্য হলো আর্থের গভীর থেকে গভীরে যেতে শুরু করে, তখনই এই ইউই জাতি অনুমান করে কং আর স্কার কিং এর মুখোমুখি হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। আর খুব সম্ভবত কং এর কারণেই হয়তো স্কার কিং ওই জায়গা থেকে মুক্ত হয়ে যাবে। এবার এই অনুমান একদম সত্যি হয়ে যায় যখন কং এর ফলেই ওই শৃঙ্খল তৈরি হয়, কারণ ওই শৃঙ্খল সরাসরি যুক্ত হয় সেই জগতের সঙ্গে যেখানেই আটকে রয়েছে স্কার কিং। ফলে এই উপজাতির সঙ্গে সঙ্গেই বুঝতে পারে স্কার কিং ওই জায়গা থেকে মুক্ত হয়ে আবারও সারফেস ওয়ার্ল্ডে যাওয়ার চেষ্টা করবে, যে কারণেই তারা ওই বিপদ সংকেত পাঠাতে শুরু করে গডজিলাকে উদ্দেশ্য করে, যাতে গডজিলা আবারও তাকে পরাজিত করতে পারে। আর গডজিলাও সেই কারণেই নিজেকে তৈরি করছে। কিন্তু এই উপজাতি এটাও জানতো এই টাইমে স্কার কিং এর হাতে বন্দী রয়েছে এক মহা শক্তিশালী টাইটান শিমো, তাই গডজিলা হয়তো একা তাদের দুজনের সঙ্গে কখনোই পেরে উঠবে না। আর এই বিষয় নিয়ে এই উপজাতির একটি ভবিষ্যৎবাণীও রয়েছে, যে ভবিষ্যৎবাণী অনুযায়ী স্কার কিং আবারও যখন সারফেস ওয়ার্ল্ড দখল করার চেষ্টা করবে, তখন স্কাল আইল্যান্ডে বসবাসরত এক ইউই এই স্থানে উপস্থিত হবে মনস্টারদের রানী মথরাকে পুনরায় জাগ্রত করতে, যেই ওই লড়াইয়ে গডজিলাকে সাহায্য করবে। এখানে আপনারা নিশ্চয়ই ভাবছেন মনস্টারদের রানী মথরাকে তো আপনারা এর আগেই একবার মারা যেতে দেখেছেন, তাহলে এখানে সে আবারও কিভাবে? আসলে ভবিষ্যৎবাণী অনুযায়ী মথরা আরো একবার জীবিত হবে এই লড়াইয়ে স্কার কিংকে হারানোর জন্য। আর ওই মথরাকে একমাত্র জাগাতে পারে স্কাল আইল্যান্ডে বসবাসরত এক ইউই। কিন্তু আপনারা তো এটাও জানেন স্কাল আইল্যান্ডের ওই উপজাতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র এই জিআই বেঁচে আছে,
যে কারণেই হলো আর্থে থাকা এই উপজাতিরা গডজিলাকে সিগন্যাল পাঠানোর সাথে সাথে জিয়াকেও উদ্দেশ্য করে বার্তা পাঠায়। আর ঠিক ওই কারণের জন্যই জিয়াও হ্যালুসিনেশনের মাধ্যমে এই স্থানের ভিশন দেখতে পাচ্ছিল। আর হলো আর্থে অবস্থিত মনার্কের ওই আউটপোস্ট যে ধ্বংস হয়ে গেছে সেটাও ওই স্কার কিং এরই কাজ। মানে কং যে টাইমে তার খারাপ দাঁত নিয়ে সারফেস ওয়ার্ল্ডে উপস্থিত হয়েছিল সেই টাইমেই ওই সিঙ্কহোলের মাধ্যমে স্কার কিং উপরে উঠে এসে ওই বেশ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। আশা করি প্রথম থেকে এখনো পর্যন্ত সম্পূর্ণটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আমরা দেখতে পাই আহত কং কোনো ক্রমে এই উপজাতির গুহার সম্মুখে এসে উপস্থিত হয়। আসলে কং যেহেতু জিয়ার উপস্থিতি বহু দূর থেকেই অনুভব করতে পারে তাই এখানেও কং জিয়াকে ট্র্যাক করেই পৌঁছে যায়। আর এই মুহূর্তে কং এর এই দুরবস্থা দেখে সকলেই বুঝতে পারে কং নিশ্চয়ই স্কার কিং এর সঙ্গে লড়াই করেই ফিরে এসেছে। এবার এখানে কং এর এই অবস্থা দেখে টাইটান চিকিৎসক ট্র্যাপার তার তৈরি একটি শক্তিশালী এক্সকেলেটন আর্মবেসের প্রোটোটাইপ কং এর হাতে লাগিয়ে দেয়, যেটা তার ওই হাত নিমেষেই নিরাময় করে এবং আগের থেকে অনেক বেশি শক্তিশালীও করে। এখানে আপনাদের নিশ্চয়ই মনে হবে কং এর জন্য এত বড় হাত এখানে কোথা থেকে এলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে আগের পর্বে মেগা গডজিলার সঙ্গে লড়াইয়ের টাইমে কং প্রায় মারা যেতে বসেছিল, তাই ভবিষ্যতে বড় কোনো এনিমির সঙ্গে লড়াই করার জন্য কং যাতে আরো শক্তিশালী হতে পারে তাই এইরকম হাত তারা আগে থেকেই তৈরি করতে শুরু করেছিল। এমনকি সেই হাতেরই একটি প্রোটোটাইপ তারা এই হলো আর্থে আগে ভাগে পাঠিয়ে দিয়েছিল, যেটাই এখন ট্র্যাপার তার কাজে লাগিয়ে দেয় এবং কং ও সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে ওঠে। কিন্তু এই সবের মধ্যেই স্কার কিং এর এক মেম্বার কং এর পিছন পিছন ওই স্থানে উপস্থিত হয়ে যখন দেখতে পায় সারফেস ওয়ার্ল্ডে পৌঁছানোর পোর্টাল ওই ইউই উপজাতির বাসস্থানের মধ্যেই রয়েছে, তখনই সে ফিরে গিয়ে সেই খবর সঙ্গে সঙ্গে স্কার কিং কে জানায়। ফলে স্কার কিং ও তার সমস্ত বাহিনী নিয়ে রওনা হয় এই স্থানের উদ্দেশ্যে, যাতে ওই পোর্টালের মাধ্যমেই তারা অনায়াসে সারফেস ওয়ার্ল্ডে পৌঁছতে পারে। এদিকে জিয়া ইশারার মাধ্যমে কংকে বোঝায় সে একা কখনোই স্কার কিং কে হারাতে পারবে না, তাকে হারাতে গেলে তার কোনো সাহায্যের দরকার। ফলে কং ও সাহায্য নেওয়ার জন্য সোজা হাজির হয় সারফেস ওয়ার্ল্ডে, যাতে গডজিলাকে সে হলো আর্থে নিয়ে আসতে পারে আর দুজন মিলে স্কার কিং কে পরাজিত করতে পারে। এইদিকে এই ইউই উপজাতি তাদের একটি বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে জিয়ার সাহায্যে মনস্টারদের রানী মথরাকে পুনরায় জাগ্রত করে তোলে। আর মথরা জাগ্রত হয়েই সে ও জিয়া দুজন মিলেই রওনা হয় সারফেস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। কারণ গডজিলা টিয়ামেটের গুহা থেকে সমস্ত শক্তি শোষণ করে সুপার চার্জ হওয়ার পর যখন বুঝতে পারে কং এই জগতে উপস্থিত হয়েছে, তখন গডজিলাও আর দ্বিতীয় কিছু না ভেবে কং এর সঙ্গে লড়াই করতে শুরু করে। আর এক পর্যায়ে গডজিলা যখন কংকে প্রায় মেরে ফেলতে যাবে ঠিক তখনই মথরা ওই স্থানে উপস্থিত হয়ে কংকে তার হাত থেকে উদ্ধার করে। আর তারপর ফাইনালি তারা একটি টিম বানিয়ে রওনা হয় হলো আর্থের উদ্দেশ্যে। এতক্ষণে স্কার কিং এবং তার টিমও উপস্থিত হয় ইউই উপজাতির ওই বাসস্থানে। ফলে সেখানেই শুরু হয় গডজিলা এবং কং ভার্সেস স্কার কিং এবং সিমোর লড়াই। এখানে আমরা মথরা এবং শুকোকেও স্কার কিং এর টিমের বিরুদ্ধে লড়াই করতে দেখতে পাই। এমনকি মথরা ডক্টর ইলেনের জানকে সুরক্ষিতভাবে ওই লড়াইয়ের কেন্দ্র থেকে সাইডও করে দেয়। কিন্তু এই লড়াইয়ের মধ্যেই স্কার কিং একটি পোর্টালের মাধ্যমে সোজা উপস্থিত হয় সারফেস ওয়ার্ল্ডের রিও ডি জেনিরিওতে। ফলে তার পিছন পিছন গডজিলা, কং, সিমো সকলেই উপস্থিত হয় ওই স্থানে এবং সেইখানেই শুরু হয় তাদের 4 জনের মধ্যে এক দুর্ধর্ষ লড়াই। কিন্তু এই লড়াইয়ের মাঝেই শুকো কং এর হাতিয়ারের সাহায্যে স্কার কিং এর কাছে থাকা সেই ক্রিস্টালটি ধ্বংস করে দেয়। ফলে সিমো পুরোপুরি স্বাধীন হয়ে যায়। আমি আগেই আপনাদের জানিয়েছিলাম এই ক্রিস্টালের সাহায্যেই স্কার কিং সিমোকে দিয়ে যে কোনো কাজ করতে বাধ্য করত, কিন্তু এখন যেহেতু ওই ক্রিস্টাল ভেঙে গেছে তাই সিমো এখন পুরোপুরি স্বাধীন। এমনকি এই মুহূর্তে সিমোই স্কার কিং এর থেকে বদলা নেওয়ার জন্য তাকে পুরোপুরি জমিয়ে দেয় এবং কং ওই জমে যাওয়া স্কার কিং কে পুরোপুরি ধ্বংস করে দেয়। যার পর গডজিলা তার অ্যাটমিক ব্রিথের সাহায্যে পৃথিবীর আবহাওয়া আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে, কারণ সিমো এই স্থানে উপস্থিত হয়ে স্কার কিং এর আদেশ মতো তার নিঃশ্বাসের সাহায্যে এখানকার আকাশ পুরোপুরি ঢেকে দিয়েছিল, যেটাই এখন গডজিলা ঠিক করে দেয়। আর তারপর আগের মতো আবারও কলোসিয়ামে উপস্থিত হয়ে বিশ্রাম নিতে শুরু করে। ওইদিকে হলো আর্থে জিয়া আবারও তার মায়ের সঙ্গে মিলিত হয় এবং তার সঙ্গেই বাকি জীবন থাকার সিদ্ধান্ত নেয়। আসলে জিয়া যখন এই উপজাতির কাছে এসে উপস্থিত হয় তখনই ডক্টর ইলন ভেবেছিল তার মেয়ে হয়তো এই স্থান থেকে আর ফিরবে না, সে হয়তো এখানেই থেকে যাবে। কিন্তু সেই সন্দেহ ভুল প্রমাণ করে জিয়া তার সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেয়
এবং ফাইনালি তারা আবারও সারফেস ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর মনস্টারদের রানী মথরা তার ক্ষমতার সাহায্যে ইউই উপজাতির ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধার করে এবং পরবর্তীতে সে তার নিজের জায়গার উদ্দেশ্যে রওনা হয়। লাস্ট সিনে দেখা যায় কং, শিমো এবং শুকো হলো আর্থে ফিরে উপস্থিত হয় সেই স্থানে যেখানে স্কার কিং তার নিজের প্রজাতির বাকিদের গোলাম বানিয়ে রেখেছিল। আর বর্তমানে এই স্থানে উপস্থিত হয়ে কংই হয়ে ওঠে তাদের নতুন লিডার। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।